তৃতীয় পর্বের জন্য প্রস্তুত বিশ্ব ইজতেমার মাঠ। তুরাগ তীরে মাওলানা সাদপন্থী মুসল্লিদের সমাগম, থাকছে কঠোর নিরাপত্তা। দুদিনের সফরে দুবাই পৌঁছলেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। নতুন বাংলাদেশে বিশ্ববাসীকে যুক্ত হওয়ার আহ্বান। শহীদ কাশেমের মরদেহ কাঁধে নিয়ে মিছিল ছাত্র জনতার। আওয়ামী লীগের রাজনীতি নিষেধের দাবি, বিভিন্ন স্থানে বিক্ষোভ। কুষ্টিয়া স্কোয়াশের আশাতীত ফলন, বাজার দর কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন কৃষকরা। সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক। প্রচুর ফলন, যদি 500 টাকা মনও বেজি তবু একটা চাষির পুষায়া যাবে। ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। উৎপাদন খরচ বাড়ার দাবি, আমদানি না করার আহ্বান। ভেস্তে যাওয়ার পথে ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি। সীমান্তে তেল আবিবের ট্যাঙ্ক। শনিবার 3 জিম্মি মুক্তির প্রতিশ্রুতি হামাসের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইজতেমার তৃতীয় পর্বের। কাল ফজরের পর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এবার ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা অংশ নেবেন। বিশেষ গুরুত্ব বহন করছে এই বছরের তৃতীয় পর্ব, কারণ একই দিনে পালিত হবে পবিত্র শবে বরাত। মুসল্লিদের সুশৃঙ্খলভাবে স্থান প্রদান ও কার্যক্রম পরিচালনার জন্য পুরো ময়দানকে 81টি খিত্তায় ভাগ করা হয়েছে। টানা 3 দিন ধরে চলবে ধর্মীয় আলোচনা, দোয়া ও অন্যান্য কার্যক্রম, যেখানে লাখো মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী এম নজরুল ইসলাম। তিনি কথা বলবেন, আমাদের সাথে জানাবেন সেখানকার বিস্তারিত। নজরুল, ইজতেমা তৃতীয় পর্বের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমার মানে আপনার তৃতীয় পর্বের প্রথম দিন কিন্তু আজকে যে বাদ মাগরিবের পর কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই উপলক্ষে কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। আপনি জানেন যে বিশাল এই বিশ্ব ইজতেমার এই ময়দানে টঙ্গী তুরাগ নদীর তীরে কয়েক স্তরের নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং আজকে কিন্তু আপনি জানেন যে বাদ মাগরিবের বয়ানের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম দিন। তো এই উপলক্ষে কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে কিছুদিন পূর্বে কিন্তু মাঠ ও ছাদ অনুসারী যারা রয়েছেন তাদেরকে মাঠ বুঝিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু এখন তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা দূর দূরান্ত থেকে দেখতে পেয়েছি যে ট্রাকে বাসে করে লোকজন কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা তুরাগের সেই তুরাগ তীরে কিন্তু জড়ো হচ্ছেন এবং বিভিন্ন খিত্তায় তাদের যে অবস্থান নেওয়ার কথা, যে সমস্ত খিত্তাগুলো তারা কিন্তু সেই সমস্ত খিত্তার মধ্যে অবস্থান নিচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলার একটি বাহিনীর যে মানে কঠোর নজরদারির মধ্যেই কিন্তু বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম দিন কিন্তু শুরু হতে যাচ্ছে। তো সেই উপলক্ষে পুলিশ প্রশাসন অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু 10টায় ব্রিফিং দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু পিছিয়ে 12টায় নিয়েছে। এছাড়া কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন মানে অপেক্ষায় যে শুরুর অপেক্ষায় রয়েছে। এছাড়া সবকিছুই কিন্তু মুসল্লিরা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। আয়োজনে কিন্তু মুসল্লিরা এখানে এসেছেন, যারা তাদের সাথে কথা বলেছে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমা ময়দানে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার সহ একটি প্রতিনিধি দল। বুধবার দুবাই স্থানীয় সময়ে রাত 11:02 তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে
উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যা 7:45 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সামিটে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবারের সম্মেলনে বিশ্বের অন্তত 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। এদিকে নিপীড়নমূলক শাসন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সাথে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFADর গভর্নিং কাউন্সিলের 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, IFAD 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি রেকর্ড করা ভিডিও সম্প্রচার করা হয়। বক্তব্যে ডক্টর ইউনূস বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্য কমাতে অবদানের জন্য IFADকে অভিনন্দন জানান। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে IFAD 4 দশকের সহযোগিতা, বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে সমর্থিত প্রকল্পগুলির প্রশংসা করেন। জলবায়ু স্থিতিস্থাপক অবকাঠামো ও টেকসই কৃষি অনুসরণ সহ বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। গাজীপুরে আওয়ামী লীগের হামলায় শহীদ আবুল কাশেমের মরদেহ কাঁধে নিয়ে মিছিল করেছে ছাত্র জনতা। বুধবার রাতে শহীদ মিনারে জানাজা শেষে কাশেমের মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেন তারা। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। একই ইস্যুতে গাজীপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া ও কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও গায়েবানা জানাজা হয়েছে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বুধবার রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেন ছাত্র জনতা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগ এবং বিপ্লবীরা একসঙ্গে এদেশে থাকতে পারে না। সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা কখনোই ফেসিবাদী হয়ে উঠবে, যারা গণতন্ত্রকামী, তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এদিকে তার মৃত্যুর খবরে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করার আহ্বান জানান। সবাই চাই ছাত্রলীগ, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এই ঘটনায় বুধবার রাতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত মানুষ। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হয়। যেই সংগঠন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ভাইকে আহত করেছে, সেই সংগঠন বাংলাদেশে আর কোনো রাজনীতি করার অধিকার রাখে না। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত 10টায় কলেজ মোড় থেকে মিছিল বের করে শহীদ মিনার গিয়ে সমাবেশ করেন। আপনারা নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হন এবং এই সংগঠিত হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী সংগঠন এই বাংলার জমিনে এখনো ঠিকানা গেড়ে রয়েছে, এদের প্রত্যেকটি ঠিকানাগুলোকে বুলডোজার এবং পারলে বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে। কুষ্টিয়াতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। গাজীপুরে 7 ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হন আবুল কাশেম। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পতিত শেখ হাসিনা সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নৃশংসভাবে হামলা চালায়, যেখানে প্রাণ হারান প্রায় 1400 নিরীহ মানুষ, যাদের 12 থেকে 13% শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দমন পীড়নের চিত্র। প্রতিবেদনে র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ অর্ধশত সুপারিশ আসে। এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান। লুৎফর কবিরের রিপোর্ট।
জুলাইয়ের ঢাকা তখন মিছিলের শহর। ক্ষমতার আঁকড়ে রাখা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উত্তাল রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংস পথ বেছে নেন শেখ হাসিনা। তবে শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি। 5 আগস্ট পালাতে বাধ্য হন তিনি। জুলাই আগস্টের বর্বরতা বাংলাদেশে পরিদর্শন করে সাক্ষী হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের টিম। সেই তদন্তের রিপোর্ট বুধবার বিশ্ব দরবারে তুলে ধরে সংস্থাটি। তদন্তে এসেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অন্তত 1400 মানুষ, যাদের 12 থেকে 13% শিশু। বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় তাজা বুলেট আর শটগান। So following the student-led protests in Bangladesh, ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধের ভিত্তিতে আমরা 16 সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন তদন্ত টিম বাংলাদেশে পাঠাই। ওই দলে ফরেনসিক চিকিৎসক, অস্ত্র বিশেষজ্ঞরা ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ বিক্ষোভের স্থান ঘুরে দেখেছেন। যা ঘটেছে তা আন্তর্জাতিক অপরাধও হতে পারে। 114 পৃষ্ঠার প্রতিবেদনে এসেছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। সহিংসতার তদন্ত করতে যেয়ে আহত, তাদের পরিবার, চিকিৎসক সহ 250 জনের বক্তব্য নেয় জাতিসংঘ। প্রতিবেদনে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সমুন্নত রাখতে র্যাবকে এবং এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘ। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, নৃশংস প্রক্রিয়ায় ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধানে দেখেছি ছাত্র জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতাচ্যুত সরকার। বিক্ষোভ দমনের কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার, আটক এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। সুপারিশে তিনি বলেন, এ বিষয়ে সহায়তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশের বর্তমান আইনগত প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ ও স্বল্পতা আছে। আমরা এই ইস্যুগুলো নিয়ে সরকারের সঙ্গে কাজ করব। আন্দোলনের সময় শিশু সহ অনেক নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছিল। তাদের জন্য ভিকটিম সেন্টার স্থাপন করতে হবে। ক্ষতিপূরণ প্রদান সহ প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কখনো সংগঠিত না হয় সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে এমন ঘটনা আগে ঘটেনি বলেও দাবি করেন ভলকার তুর্ক। আইন শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক কাজে ব্যবহারের সুপারিশ এসেছে ওই প্রতিবেদনে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এভিডেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, এটি ব্যবহারে কোনো আইনি জটিলতা নেই। এছাড়া এটি ঐতিহাসিক প্রমাণ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে। সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এদিকে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে অন্তত 700 থেকে 800 আয়নাঘর রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বুধবার দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা 3টি আয়নাঘর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে
যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা, জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। তিনি আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করাকে প্রাধান্য দিচ্ছে সরকার। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। এদিকে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সারা দেশের প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। প্রফেসর ইউনূস প্রত্যেকটা স্পটে গিয়েছেন, প্রত্যেকটা আয়নাঘর, যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরো বের হচ্ছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বিদেশি সবজি স্কোয়াশ চাষে ভালো ফলন পাচ্ছেন কুষ্টিয়া কৃষকরা। এক একটি গাছেই প্রায় 15 থেকে 20টি করে স্কোয়াশ পাচ্ছেন তারা। গত বছর ভালো ফলন ও দাম পাওয়া বিদেশি এই সবজি চাষে ঝুঁকছেন অনেকেই। এবার বাজার দর কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন তারা। এদিকে চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুরা গ্রামের কৃষক এনামুল হক এবছর 15 কাঠা জমিতে আবাদ করেছেন রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ। গত বছর 7 কাঠা জমিতে আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় এবছর বাড়িয়েছেন আবাদ, ফলনও হয়েছে ভালো। ব্যাপারীরা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছে বিদেশি এ সবজি স্কোয়াশ। এবছর দাম কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন বলে জানান কৃষক এনামুল। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, করাতে তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক ফসল। এনামুলের দেখা দেখি একই এলাকার আরো বেশ কয়েকজন কৃষক এবছর আবাদ করেছেন বিদেশি সবজি স্কোয়াশ। তাদের জমিতেও ফলন হয়েছে ভালো। প্রতিটি স্কোয়াশের ওজন হয়েছে 500 গ্রাম থেকে 1 কেজির মতো। বাজারে অন্যান্য শীতকালীন সবজির দাম পড়ে গেলেও প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। দেখা দেখি আমি করেছি, ফলন ভালো হয়েছে, গতবার বিক্রি করছে ভালো দামে। টুকটাক আরো করছে মানুষ, দেখা দেখি এরকম প্রচুর ফলন, যদি 500 টাকা মনও বেজি তবু একটা চাষির পুষায়া যাবে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় 31টি উপজেলায় তরুণ উদ্যোক্তা তৈরির অংশ হিসেবে বিদেশি নানা জাতের সবজি ও ফল আবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক জানান, তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কৃষকেরাও এ সবজি চাষ করছে। তাদের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। আমরা হাতে কলমে কিভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই প্রক্রিয়া আমরা করছি, এবং তারা প্রশিক্ষণ শেষে তারা যাতে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারে, এই জন্য এই প্রকল্প কাজ করছে। জেলার দৌলতপুর সহ আরও বেশ কয়েকটি উপজেলাতে এবছর বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি স্কোয়াশ আবাদ করছেন কৃষকেরা। ভালো ফলন হওয়ায় লাভও পাচ্ছেন তারা, বাড়ছে আগ্রহ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মেহেরপুরে পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ উৎপাদন খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। তাই দাম কমলে পথে বসতে হবে তাদের। বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা হলে অন্তত উৎপাদন খরচ উঠবে বলে দাবি কৃষকদের। মেহেরপুর প্রতিনিধি আখতারুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ভালো দামের আশায় ধার দেনা করে 3 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল গফুর। ফলনও হয়েছে বেশ ভালো, তবে পেঁয়াজ তোলা ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। শুধু আব্দুল গফুরই নয়, দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে বিপাকে জেলার অন্যান্য পেঁয়াজ চাষিরাও। বলছেন, এবার সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজি পেঁয়াজে উৎপাদন খরচ পড়েছে 15 থেকে 20 টাকা। হঠাৎ পেঁয়াজের দাম কমায় মোটা অঙ্কের লোকসানের শঙ্কা তাদের। বিঘে 50,000 করে খরচ হয়েছে, এখন 20 টাকা পেঁয়াজ বেশি আমাদের
কিছু থাকছে না। আচ্ছা পেঁয়াজ আমাদের বাম্পার ফলন হয়েছে, কিন্তু পেঁয়াজ সরকার দাম দিচ্ছে না ভাই। বর্তমান বাংলাদেশে যে রকম দামটা আছে, এই দামটা থাকলে যদি বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি যদি না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের চাষি লাভবান হবে। ক্ষতির হাত থেকে বাঁচতে পর্যায়ক্রমে পেঁয়াজ তোলার পরামর্শ কৃষি বিভাগের। চাষিদের আমরা বলেছি যে আপনারা ধাপে ধাপে পেঁয়াজ কালেকশন করবেন, হারভেস্ট করবেন এবং ধাপে ধাপে বাজারজাত করবেন। যদি বাজার দাম কম থাকে তাহলে আপনারা সংরক্ষণ করবেন, দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করবেন। মেহেরপুরে এবছর পেঁয়াজের আবাদ হয়েছে ৫,০৬৬ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৯০,০০০ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোম্পানির প্রলোভনে জামালপুরে দিন দিন তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান মাহমুদ। কথা বলব তার সাথে। ইমরান, ক্ষতিকর তামাক আবাদে চাষিদের নিরুৎসাহিত করতে কৃষি বিভাগ কোনো ভূমিকা রাখছে কিনা জানাবেন। চৈতি, আপনি যেটা বলছিলেন যে জামালপুরে এই ক্ষতিকর তামাক চাষে কিন্তু চাষিদের ভিতরে কিন্তু আগ্রহ বেড়েছে। এই সরকারি পক্ষ থেকে কিন্তু তাদেরকে বারবার নিষেধ করার পরেও কিন্তু তারা এই ক্ষতিকর এই তামাক চাষে কিন্তু তারা ঝুঁকে পড়ছে। এই তামাক চাষের কারণটা হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এই বেশি লাভের আশায় তারা এই সাধারণ যারা কৃষক আছে তারা এই তামাক সাথে ঝুঁকে পড়ছে। যে এই তামাকটি মাত্র ৩ মাসের মধ্যে কিন্তু এই তামাকটি কৃষক কিন্তু তার ঘরে আনতে পারে এবং তারা কিন্তু অধিক মুনাফা অর্জন করে। এই আমি চাষিদের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে তাদের ১ বিঘা জমিতে তামাক চাষ করতে খরচ হয় মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকা এবং তারা বাজারে সেটি বিক্রি করে তারা ওই তামাক থেকে তারা ৩০ থেকে ৪০,০০০ টাকা কিন্তু তারা মুনাফা লাভ করে। এবং কৃষি বিভাগের সাথে যেটি কথা হয়েছে তারা যেমনটি জানিয়েছে যে তারা এই কৃষকদের কিন্তু প্রণোদনার আওতায় এনেছে এবং তাদেরকে কিন্তু এই তামাক চাষে নিরুৎসাহিত করতে কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। তো এই ছিল এই তামাক চাষের সার্বিক তথ্য আমার কাছে। চৈতি। ইমরান, ধন্যবাদ আপনাকে। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান মাহমুদ। এদিকে যশোরে অবৈধ ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জনস্বাস্থ্য ক্ষতিকর প্রভাব পড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, অবৈধ ইটভাটা বন্ধে কোনো উদ্যোগ রয়েছে কিনা কর্তৃপক্ষের জানাবেন। চৈতি, আপনাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা সহ সারা দেশে আসলে ইট ভাটা নিয়ে আসলে পরিবেশ অধিদপ্তর থেকে আমি দেখছি পরিচালনা করছে ইট ভাটার। অবৈধ ইট ভাটা কুমিল্লাতে ১০৬টি ইট ভাটা রয়েছে। আমি একটু জানি গত ১ সপ্তাহে কুমিল্লা আমি দেখেছি প্রায় ৬০টি ইট ভাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে মোট কুমিল্লা ৩২টি ইট ভাটা বন্ধ করা হয়েছে এই পর্যন্ত ১০৬টি অবৈধ ইট ভাটার মধ্যে। তবে একটা সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইট ভাটাগুলো আসলে বন্ধ সমাধান নয়। যারা পরিবেশবাদী এবং যারা শিশু সমাজের প্রতিনিধি তারা আমাদের কোন জায়গায় সরকার অনুমোদন দিয়ে দেয় যে জায়গাগুলোতে আসলে ফসলি জমি নষ্ট হবে না। ব্যাটাগুলো হওয়ার কারণে এখানে শ্বাসকষ্ট হতে শুরু করে জনস্বাস্থ্য, জীব বৈচিত্র্য, বিশেষ করে পাখিদের অভয়ারণ্য আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখেছি কুমিল্লার যে প্রায় ইট ভাটাগুলো স্কুল এবং প্রাইমারি স্কুল সেই সাথে যেখানে আমি দেখেছি আবাসিক এরিয়াতে আসলে ইট ভাটাগুলো হয়েছে এবং বিশেষ করে ফসলি জমিতে টপ সয়েলটা কেটে নিয়ে আসা হচ্ছে, ওইখানে আর ফসলের উর্বরতা কমে যাচ্ছে, ফসল হচ্ছে না। এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, উনারা বলছেন নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং তাদেরকে নোটিশ করা হচ্ছে। বিশেষ করে কুমিল্লা যে ১০৬টি ইট ভাটা রয়েছে, ১০৬টি ইট ভাটার অবৈধ ইট ভাটার এগুলো আসলে যাতে আগামী থেকে না করতে পারে তার নোটিশ দিচ্ছে এবং সেই সাথে ৩২টা ইতিমধ্যে তারা বন্ধ করেছে। আর পরিবেশবাদীরা বলছেন ইট ভাটা বন্ধে কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে ইটভাটাকে এমন জায়গায় স্থাপন করতে হবে যাতে ওইখানে আবাসিক এরিয়া না থাকে এবং স্কুল যাতে স্কুল না থাকে, সেই ওই জায়গায় আসলে ইটভাটা অনুমোদন দিতে হবে। বিশেষ করে মহাসড়কের পাশে যদি দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয় ইটভাটা। বিশেষ করে কালো ধোঁয়ার কারণে আসলে বেশি প্রবলেম তৈরি হয়। আশেপাশে যত ফল ফ্রুটের গাছ যেমন বিশেষ করে আম গাছ এবং ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে। আর সেদিক থেকে যদি বলি এখানে যাতে
গাছ দিয়ে বা লাকড়ি দিয়ে যাতে ইট পোড়ানো না হয় সেটা দাবি করেছে, কলেজ যাতে ইট পোড়ানো হয়। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে অবৈধ ইটভাটা রয়েছে, আমরা দেখেছি কুমিল্লার প্রতি ইটভাটা আসলে সবজি ক্ষেত এবং স্কুলের কাছাকাছি হওয়ার কারণে আসলে এই সমস্যা তৈরি হয়েছে। এবং যারা পরিবেশবাদী রয়েছে তারা বলছেন যে এগুলো অনতিবিলম্বে এগুলো আসলে বন্ধ করা উচিত এবং সুষ্ঠু পরিকল্পনায় নবায়নযোগ্য ইটের ভাটা পরিচালনা করা উচিত। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ চৈতি।